আমরা সেট তত্ত্ব সম্বন্ধে আলোচনায় ব্যস্ত। আগের দিন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী 10 পর্যন্ত পড়েছিলাম। তোমরা এতক্ষণে নিশ্চয়ই যেগুলো বাকি ছিল, মানে আমি বাকি রেখে দিয়েছিলাম অথবা হিন্টস দিয়ে গেছিলাম, সেগুলো নিশ্চয়ই এতক্ষণে পড়ে নিয়েছ। তো আজকে হবে 11 থেকে, দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 একের যে অঙ্কটা রয়েছে, পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, তাহলে পি মাইনাস কিউ বের করতে বলেছে, দিয়ে ইউনিয়ন করতে হবে পি ইন্টারসেকশন কিউ এর মধ্যে। বলো তো এবার পি মাইনাস কিউ মানে কত হবে? তো পি মাইনাস কিউ মানে হচ্ছে পি থেকে কিউ এর যে অংশটা পি এর মধ্যে আছে সেটা বাদ যাবে, তাহলে কিউ এর যে অংশটা পি এর মধ্যে আছে সেটা বাদ যাবে, মানে এ সি ই এফ এই চারটের মধ্যে যে কটা পিতে আছে সে কটা বাদ দিলে কি থাকবে? এ বাদ যাবে, ই বাদ যাবে, আর এফ বাদ যাবে। এ সি ই এফ চারটি বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বিডি। তাহলে পি মাইনাস কিউ প্রথমে লিখবো আমরা, পি মাইনাস কিউ, তাহলে হচ্ছে বি কমা ডি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। আর পি ইন্টারসেকশন কিউ, তো পি আর কিউ এর মধ্যে ইন্টারসেকশন মানে আমরা জানি যেগুলো কমন, তো এদের মধ্যে কমন কি রয়েছে? এ সি ই এফ চারটি কমন রয়েছে, তাই না? তাহলে এবার এদের মধ্যে ইউনিয়ন করতে হবে, তো ইউনিয়ন করলে আবার সব পদ কটা এক জায়গা হয়ে যাবে, তার মানে আবার পি ঘুরে আসবে, এটা তোমরা সহজেই করতে পারবে। তো এখন 11 নম্বরটা, তাহলে 11 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে। পি সেট যে পদ্ধতিতে দেওয়া আছে এটার নাম আমরা জানি, এটা হচ্ছে প্রপার্টি মেথড, আর কিউটাও দেওয়া আছে প্রপার্টি মেথড। এর মানে হচ্ছে পি সেটের পদগুলো কি হবে, মানে থিটা হবে। তো থিটাটা কি তার পরিচয়, মানে থিটা সাচ দ্যাট sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু cos থিটা, এর মানে হচ্ছে থিটার মানগুলো আমরা এই সমীকরণ থেকে পাবো। তবে এই সমীকরণ থেকে থিটার যে মানসমূহ পাবো, পি এর রস্টার পদ্ধতিতে পি হবে সেই মানগুলোর সেট, ঠিক আছে? একইভাবে কিউ সেট সমান হচ্ছে থিটা সাচ দ্যাট sin থিটা প্লাস cos থিটা সমান টু sin থিটা। এটার মানে হচ্ছে এই সমীকরণ থেকে থিটার যে মানসমূহ পাবো, কিউ কে রস্টারে লিখলে সেই মানগুলোর সেট হবে কিউ সেট। এখন আমরা দেখতে হবে, তার মানে যদি পি আর কিউ সমান করতে বলেছে, তাহলে সমান করতে গেলে কি দেখব, যে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি একই ইকুয়েশন হয় তাহলে আমরা থিটার মান একই পাবো, তার মানে একই মান পাবো, মানে পি আর কিউ সমান হবে। তাহলে আমাদের দেখতে হবে যে এই সমীকরণটা আর এই সমীকরণটা একই বটে কিনা। তাহলে আমরা সেজন্য কি করব, এখন sin থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে √2 cos থিটা। তো এই সমীকরণটা থেকে এই সমীকরণে আসতে পারি কিনা দেখে নেব। তো উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি পাবো? sin থিটা প্লাস cos sin থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা এটাকে স্কয়ার করে নিচ্ছি, তাহলে sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা, বা sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 0। সব একদিকে নিয়ে চলে এলাম। এবার আমরা এটা লিখতে পারবো যে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 0। যেহেতু আমাদের এদিকে সাইন আনতে হবে, সেই জন্য আমরা এখন কি করব, উভয় পক্ষকে 2 sin স্কয়ার যোগ করে দিচ্ছি, উভয় পক্ষে 2 sin স্কয়ার থিটা যোগ করে দিচ্ছি। তাহলে 2 sin স্কয়ার থিটা যোগ করলে এখানে কি হবে, এখানে শুধু sin স্কয়ার থিটা হয়ে যাবে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা।
বোঝা গেল? উভয় পক্ষে 2 sin স্কয়ার থিটা যোগ করে দিলাম, তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে শুধু sin স্কয়ার থিটা পেলাম, আর ওই দিকেও 0 এর সঙ্গে 2 sin স্কয়ার থিটা যোগ হয়ে তাহলে কি পেলাম আমরা? sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার হয়ে যাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার সমান 2 sin স্কয়ার থিটা, বা sin থিটা প্লাস cos থিটা সমান পাচ্ছি আমরা √2 sin থিটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণ থেকে শুরু করে আমরা এই সমীকরণে পৌঁছাতে পারছি, তাহলে এই সমীকরণ দুটো একই। তাহলে যেহেতু সমীকরণ দুটো একই, অতএব P সমান Q আমরা বলে দিতে পারি। অতএব P সমান হচ্ছে Q, মানে P সেট আর Q সেট একই, কারণ ওদের যে থিটার মানগুলো বেরোবে, যেহেতু সমীকরণ দুটো একই তাহলে থিটার মানগুলো একই বেরোবে। ঠিক আছে, তারপরে দেখো 12তে একটা A সেট দেওয়া আছে আর B ইউনিয়ন C। তো B ইউনিয়ন C দেওয়া আছে, যদি B আর C আলাদাভাবে দেওয়া থাকতো তাহলে আমাদের কোনো অসুবিধাই হতো না, কিন্তু B ইউনিয়ন C দেওয়া আছে আর A দেওয়া আছে, দিয়ে বের করতে বলেছে যেটা, সেটা হচ্ছে A ইন্টারসেকশন B ইউনিয়ন B ইন্টারসেকশন C এর মানটা আমাদের A ইন্টারসেকশন C এর মানটা আমাদের বের করতে বলেছে। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের কয়েকটা ফর্মুলার সাহায্য নিতে হবে। তো সেগুলো কি না, এক নম্বর হচ্ছে সংযোগ সূত্র, তিনটে সূত্র তোমাদের বইয়ে আছে, বন্টন সূত্র আর ডি মর্গানের সূত্র। তো সংযোগ সূত্রের প্রমাণগুলো আমাদের করতে হবে, আমাদের এর পরে একটু পরে আমরা প্রমাণগুলো আছে, প্রমাণগুলো সব আমাদের দরকার পড়বে, কীভাবে প্রমাণগুলো করতে হবে সেটা আমরা দেখে নেব। আর প্রমাণগুলো সব তো করাও আছে, কিন্তু যদি অসুবিধা হয় পরের দিকে আমাদের প্রমাণ বোধহয় করতে বলবে দীর্ঘতে, তখন আমরা প্রমাণগুলো করব। তো এখন আমাদের সংযোগ সূত্রটা কি? তো সংযোগ সূত্র, বন্টন সূত্র এগুলো খুব পুরনো সূত্র, এগুলো অনেক আগে থেকেই আমরা জানি। যোগের সংযোগ সূত্র মেনে চলে, গুণ সংযোগ সূত্র মেনে চলে, কিন্তু বিয়োগ, এই বন্টন সূত্র, এই বিয়োগ আর ভাগ সংযোগ সূত্র মেনে চলে। তো সংযোগ সূত্র আর বন্টন সূত্র এই দুটো আমরা আগে থেকেই পরিচিত। একটা হচ্ছে বন্টন সূত্র মানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, আর সংযোগ সূত্র মানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এই দুটো আমাদের খুব পরিচিত এবং আগে থেকেই আমরা জানি। গুণ যোগ এরা বন্টন সূত্র মেনে চলে, কিন্তু বিয়োগ ভাগ বন্টন সূত্র মেনে চলে না। তো এইভাবে এই দুটো আমাদের পরিচিত হয়, কিন্তু ডি মর্গান এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ডি মর্গানের সূত্র। তো ডি মর্গানের সূত্রটা কি না, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট মানে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ডি মর্গান। এই হোল ইউনিয়নের হোল কমপ্লিমেন্ট হবে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে ইন্টারসেকশন, অথবা এর উল্টোটাও সত্যি, মানে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট থাকলে হয়ে যাবে এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। সূত্রের প্রমাণটাও আমাদের দরকার, প্রমাণটা তোমরা একবার দেখে রাখবে, পরে আমাদের প্রমাণ যখন করতে বলবে, মানে অনুশীলনীতেও আছে প্রমাণটা করার জন্য, তখন আমরা করে নেবো আরেকবার। তবু একবার আগে থেকে দেখে রাখবে, সব সূত্রগুলোই প্রমাণ দেখে রাখবে কিভাবে হচ্ছে। আর এটা ডি মর্গানের সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র। আর বন্টন সূত্রটা যেটা আমাদের এখানে দেওয়া আছে, এটা হচ্ছে বন্টন সূত্র থেকে এসছে। তো বন্টন সূত্রটা কি না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অথবা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই দুটোই আমাদের বেশি দরকার পড়ে, তার মধ্যে ডি মর্গান সব থেকে বেশি দরকার পড়ে, এটা কিছু দরকার পড়ে। সংযোগ সূত্র খুব অল্প জায়গাতেই আমাদের দরকার পড়বে। যাই হোক, এখন এই সূত্রগুলোকে আমরা কাজে লাগাবো। দেখো এখানে যেটা দিয়েছে এক নম্বরে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এই সাইডটা দিয়েছি এ
এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে এই সাইড থেকে আমরা এটা লিখতে পারবো। তাহলে 1 নম্বরে যেটা দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে আমরা বন্টন সূত্র থেকে পাবো, বন্টন সূত্র থেকে পাই এটা সমান কি হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এবার আমরা এখন মানগুলো বসালে হয়ে যাবে, এখানে এ এর মান আর এখানে বি ইউনিয়ন সি এর মান বসিয়ে তাদের ইন্টারসেকশন বার করতে পারবো। তাহলে এ দেওয়া আছে 1 2 3 4 5, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেওয়া আছে 3 4 6, 3 4 6। তাহলে এদের ইন্টারসেকশন মানে আমরা জানি কমন, 3টা কমন রয়েছে, 4টা কমন রয়েছে, তাহলে এটা হবে 3 4। তাহলে এটা হলো 1 নম্বর উত্তর, ঠিক আছে। আর 2 নম্বর যেটা দিয়েছে আমাদের, 2 নম্বরে যে প্রশ্নটা দিয়েছে, 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে ডি মর্গ্যানকে একটু ঘুরিয়ে লিখেছে, এটা ডি মর্গ্যানকে একটু ঘুরিয়ে লিখেছে। তো ডি মর্গ্যানকে আমরা যদি ভেঙে লিখি, যেমন এ কমপ্লিমেন্ট এটা মানে কি এস মাইনাস এ, বি কমপ্লিমেন্ট মানে কি এস মাইনাস বি। এই এসটা কি, এসটা হচ্ছে সার্বিক সেট, তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কমপ্লিমেন্ট মানেই সবসময় সার্বিক সেট থেকে মাইনাস করতে হয়, তাহলে এস মাইনাস এ এস মাইনাস বি। তাহলে আর এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এটা তাহলে কি হবে এস মাইনাস এ ইউনিয়ন বি হবে, তাই না। এস হচ্ছে এখানে সার্বিক সেট, তারপরে সার্বিক সেট থেকে বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এখানে যেটা দিয়েছি এ কে যদি আমরা সার্বিক সেট মনে করি, তাহলে দিয়েছে আমাদের কি এস মাইনাস বি এস মাইনাস সি, তার মানে এদের ইন্টারসেকশন দিয়েছে, তাহলে এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টারসেকশন মানে হচ্ছে এটা দিয়েছে, তাই না। তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারবো মানে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। ঠিক একই রকম ভাবে 2 নম্বরটা থেকে আমরা এটা লিখতে পারবো ডি মর্গ্যানের সূত্র থেকে, এটা লিখতে পারবো সমান দিয়ে কি লিখতে পারবো না, এটা হবে এ মাইনাস বি ইউনিয়ন সি লিখতে পারবো। এ মাইনাস মানে এই সূত্রটা, এই যে বি এ মাইনাস বি ইউনিয়ন সি মানেই হচ্ছে এটাকে যদি আমরা সার্বিক সেট মনে করি, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন সি এস মাইনাস এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, তার মানে বি ইউনিয়ন সি এর হোল কমপ্লিমেন্ট। তার মানে এখান থেকে আমরা উত্তরটাও পেয়ে যাব। তাহলে এ হচ্ছে আমাদের 1 2 3 4 5, আর বি ইউনিয়ন সিটা হচ্ছে 3 4 6। তাহলে এই দুটোকে মাইনাস করলে কি হবে, এর মধ্যে বি ইউনিয়ন সি এর যে পদগুলো এর মধ্যে আছে শুধুমাত্র সেই পদ কটা বাদ চলে যাবে। তাহলে কি কে আছে 3 আর 4, তাহলে 3 আর 4 কিন্তু বাদ যাবে। 6 কিন্তু কোথায় যাবে কিচ্ছু তোমার দরকার নেই, কারণ এর মধ্যে তো 6 নেই, তাহলে এর মধ্যে বাকি যারা আছে শুধু সেই কটাই এখানে থেকে যাবে। তাহলে 1 থাকছে 2 থাকছে 5 থাকছে, তাহলে এটাই হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি, ঠিক আছে। তারপরে দেখো 13 যে অঙ্কটা দিয়েছি, যে পি কিউ আর 3টে সেট গঠন করতে বলেছে, যেখানে পি ইন্টারসেকশন কিউ ফাই হবে না, কিউ ইন্টারসেকশন আর ফাই হবে না, আর আর ইন্টারসেকশন পি ফাই হবে না, কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আরটা ফাই হবে। তো এই ধরনের অঙ্কগুলো সাধারণত কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই দেয়, পরীক্ষায় সাধারণত এগুলো দেয় না, কারণ এগুলোর অঙ্কগুলো তো বিভিন্ন উত্তর হবে, এক একজনের উত্তর এক এক রকমের হতে পারে, বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিতে পারে। তো আমি যে উত্তরটা দিচ্ছি সেটা এরকমভাবে দেব, এখানে পি কিউ আর 3টে সেট আমাদের নির্ণয় করতে বলেছে, যেটা এই শর্তগুলোকে সিদ্ধ করবে। তাহলে আমরা যদি প্রথমে মনে করি পি সেটটা হচ্ছে 1 2 3, এটা পি সেট নিলাম, যে কোনো একটা সেট, যে কোনো রকমভাবে পি সেট নিতে পারে, কেউ এবিসি দিয়ে লিখতে পারে, কেউ এবি 1 2 3 লিখেছে আমি, কেউ অন্য কোনো সংখ্যা 1 2 এর সঙ্গে এবি মিশিয়ে লিখতে পারে, তো যে কোনো উত্তর দিতে পারে। তো কিউ সেটটা আমাকে এমনভাবে তৈরি করতে হবে, কি করতে হবে, যেন কিউ এর সঙ্গে পিটা ফাই না হয় মানে তার মানে পি সেটের মিনিমাম একটা পদ কিউ সেটের মধ্যে থাকবে, ফাই হবে না মানে হচ্ছে ওদের ইন্টারসেকশনে কমন একটা পদ থাকবে, তাই না।
তাহলে কিউ এর মধ্যে মিনিমাম একটা পদ আমাকে পি থেকে নিতে হবে। তো ধরো আমি দুইটাও নিলাম, তিনটাও নিলাম, আর একটা নতুন পদ লিখে দিলাম। তাহলে পি ইন্টারসেকশন কিউটা কত হলো, 2 3 হয়ে গেল, তাহলে ফাই তো হলো না, ঠিক আছে। আবার আরটা লিখছি, তো আরটাকে এমনভাবে লিখতে হবে, তখন কিন্তু দু জায়গা লক্ষ্য রাখতে হবে। কিউ ইন্টারসেকশন আর আছে, ওটা ফাই হবে, ফাই হবে না, তার মানে এর থেকে একটা পদ নিতে হবে, পি থেকে একটা পদ নিতে হবে। তাহলে আর যখন লিখবো আমাদের পি থেকে একটা পদ নিতে হবে, কিউ থেকে একটা পদ নিতে হবে। আবার এইটাকেও লক্ষ্য রাখতে হবে, এদের ইন্টারসেকশন বলেছে ফাই হবে, মানে তিনটের মধ্যে কোনো কিছু কমন কিন্তু থাকবে না। তাহলে তিনটের মধ্যে কোনো কিছু কমন থাকবে না, তার মানে তাহলে আমরা পিটাকে 1 নিচ্ছি, ঠিক আছে। কিউ থেকে আমরা 4 নিচ্ছি, আর একটা নতুন পদ নিচ্ছি। আর এরপর আমরা মিলিয়ে নেব, যদি অসুবিধা হয় তাহলে আমাদের চেঞ্জ করতে হতে পারে। তো দেখো এখানে পি ইন্টারসেকশন কিউ 2 3 দুটো পদ রয়েছে, তাহলে প্রথম শর্ত সিদ্ধ হচ্ছে। কিউ ইন্টারসেকশন আর, কিউ ইন্টারসেকশন আর এর মধ্যে 4 পাচ্ছি, তার মানে এটা সিদ্ধ হচ্ছে। আর ইন্টারসেকশন পি, আর ইন্টারসেকশন পি এর মধ্যে 1 রয়েছে, তাহলে এটাও সিদ্ধ হলো। এবার পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, তিনটের মধ্যে 1 কমন নেই এখানে, 2 কমন এখানে নেই, 3 কমন এখানে আছে, এখানে নেই, তার মানে 4টে শব্দই সিদ্ধ হয়ে গেছে। তাহলে পি কিউ আর কে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো 14টা কি বলেছে, বলেছে এ বি এর প্রপার সাবসেট আর বি সি এর প্রপার সাবসেট, তাহলে এ সি এর প্রপার সাবসেট হবে কি। তো এর আগে আমরা অতি সংক্ষিপ্ত 10-এর ঠিক এই উত্তরটাই করেছি। এ বি এর ওখানে প্রপার সাবসেট দেয়নি, কিন্তু সাবসেট ছিল, আমরা একই অর্থে এগুলোকে ব্যবহার করতে পারি। প্রপার সাবসেটের সঙ্গে সাবসেটের সব ধর্মেই প্রপার সাবসেট মেনে চলে। তো এখানে এ বি এর প্রপার সাবসেট, বি সি এর প্রপার সাবসেট হলে এ সি এর প্রপার সাবসেট হবে। তাহলে উত্তরটা হবে এ সাবসেট অফ সি হবে, ঠিক আছে। এটা উত্তর। এবার বলেছি উদাহরণ দিয়ে বোঝাতে, তো উদাহরণ দিয়ে আমরা তাহলে এ একটা এক্সাম্পল নেব, যে কোনো একটা এক্সাম্পল নিতে পারি, ধরো 1 2 3 নিলাম, ঠিক আছে। আর বিটাকে আমরা এমনভাবে লিখবো, এ হচ্ছে বি এর প্রপার সাবসেট, তাহলে আমরা এটা লিখতে পারি 1 2 3 4, তাহলে প্রপার সাবসেট হলো, কারণ মিনিমাম একটা পদ কম থাকবে, তাহলে 4টা এখানে নেই, তাহলে এ হচ্ছে বি এর, তাহলে এ হচ্ছে সাবসেট অফ বি, ঠিক আছে। তাহলে এ সাবসেট অফ বি হলো। আবার বি সাবসেট অফ সি, তাহলে সি সেটটাকে আমরা এমনভাবে লিখবো যে বি এর সব পদগুলো তো থাকবেই, আবার আরও একটা পদকে বাড়িয়ে লিখলাম। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে সি এ যে পদগুলো আছে সব পদগুলো এখানে রয়েছে, অথচ বাড়তি দুটো পদও রয়েছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো, তাহলে এটা হচ্ছে এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি হচ্ছে সাবসেট অফ সি, আর এই তিনটে থেকে আমরা দেখতে পাচ্ছি এ আর সি থেকে কি দেখতে পাচ্ছি যে এ হচ্ছে সাবসেট অফ সি, প্রপার সাবসেট অফ সি, ঠিক আছে। তাহলে এই এক্সাম্পলটাও আমরা দিতে পারবো। 15 একটা সেট এস দেওয়া আছে, সার্বিক সেট বলেছি, যেখানে আমাদের কমপ্লিমেন্টের পূরক সেটের প্রশ্ন থাকবে, সেখানে একটা সার্বিক সেট দেওয়া থাকবে, সার্বিক সেট ছাড়া পূরক সেট হয় না। তাহলে এখানে এস একটা সার্বিক সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা এ ইন্টারসেকশন বি এর পূরক সেট বের করতে বলেছে। তো এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট দেওয়া আছে, তো হোল কমপ্লিমেন্ট দেওয়া থাকলে আমরা কি করে বের করতে পারবো, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, মানে 2 নম্বর, এটা ডি মর্গানের সূত্র থেকে হবে, মানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে আমাদের এটা লিখতে হবে, যে এখান থেকে আমরা সরাসরি উত্তর করতে পারবো না, এইটা দেওয়া আছে, এইটা বের করতে হলে আমাদের ডি মর্গানের সূত্র থেকে পাই এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট করতে হবে। দিয়ে আমরা যেহেতু সার্বিক সেট দেওয়া আছে, এ কমপ্লিমেন্ট মানে আমরা জানি এস মাইনাস এ, আর বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস বি, তারপরে তাদের ইউনিয়ন করলেই আমাদের এর মানটা বেরিয়ে যাবে। তাহলে এর মানটা আমরা সরাসরি বার করতে পারবো না, প্রথমে লিখবো যে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট সি, যেখানে লেখা আছে ড্যাশ দিয়েও লেখা হয়, মাথায় দাগ দিয়েও মানে বার দিয়েও লেখা হয়। যাই হোক, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন থাকলে কিন্তু ইউনিয়ন হয়। তাহলে এটা ডি মর্গানের সূত্র থেকে হবে, 16টাও তাই ডি মর্গানের সূত্র থেকে হবে। আর 17টা দেখো, 17টা দেখে নাও একবার কীভাবে হবে। এখানে দেওয়া আছে এ এম একটা সেট,
এটা সেটের নাম হচ্ছে এ এন, কি হবে না এ এক্স, তাহলে সেটের পদগুলো কেমন হবে না এ এক্স এই আকারের পদ হবে। আর এক্সটা কি না এক্স বিলংস টু এন, মানে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার তার মানে এক্স এর মানটা আমরা পাল্টিয়ে ন্যাচারাল নাম্বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এই সেটের আমরা রোস্টার মেথডে লিখলে কি হবে, তাহলে এন যদি এ এক্স হয় তাহলে আমরা এন এর মান হচ্ছে বিলংস টু এ এক্স এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে আমাদের 3n টা কিভাবে লিখতে পারবো, এটা যদি an যদি এই স্ট্রাকচারের হয় তাহলে 3n আমরা এইভাবে লিখতে পারবো 3x such that x belongs to n। এটা প্রপার্টি মেথডে 3n কে লেখা হলো। এখন 3n কে যদি আমরা রোস্টারে নিয়ে যাই, রোস্টার মেথডে কেমন হবে, কারণ x কি না x হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে আমরা ন্যাচারাল নাম্বার মানে x এর মান 1 বসাতে পারি, কমা x এর মান 2 বসাতে পারবো, x এর মান 3 বসাতে পারবো, x এর মান 4 বসাতে পারবো, তাই না। তার মানে এটা একটা অসীম সেট হবে, এটা একটা অসীম সেট, ঠিক আছে। আবার একইভাবে আমরা 7n কে এই সেট থেকে এর জায়গায় 7 বসিয়ে 7n কেও আমরা রোস্টার মেথডে নিয়ে যেতে পারবো। তাহলে 7n টা রোস্টার মেথডে কি হবে 7 14 21 28 এটা হবে এরকম, তাই না। এখন আমাদের এদের ইন্টারসেকশন করতে বলেছি, তাহলে 3n আর 7n এর যদি আমরা ইন্টারসেকশন করে দিই কমন পদ, তো কমন পদ আমরা কি পাবো, এখনো পর্যন্ত 14 21, এই 21 গিয়ে আমরা একটা কমন পদ পাবো, তাই না। 3 এটা যেতে যেতে 21টা মিলবে, তাহলে আমরা এটা লিখতে পারবো 21, তারপরে কোথায় 42, তারপরে কোথায় 63, তার মানে 21 এর গুণিতকগুলোই আমাদের হবে এর ইন্টারসেকশন। তার মানে এটাকে আমরা যেহেতু অঙ্কটা আমাদের প্রপার্টি মেথডে দেওয়া ছিল, তাহলে অ্যান্সারটা আমরা প্রপার্টি মেথডেই দেবো। তাহলে অ্যান্সারটাকে আমরা প্রপার্টি মেথডে এটাকে, এটা 21 এর গুণিতক, এটা 7 এর গুণিতক, এটা 3 এর গুণিতককে যদি 3x লেখা হয়, 7 এর গুণিতককে 7 এর গুণিতককে যদি 7x লেখা হয়, তাহলে 21 এর গুণিতককে আমরা কি লিখব 21x such that x belongs to natural number, তাহলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে দেখো 19-এর যে অঙ্কগুলো আছে সেই প্রমাণগুলো করার জন্য আমাদের যেগুলো দরকার পড়বে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো হচ্ছে এটা তোমাদের খাতাতে আগের দিন লেখা আছে, খাতাটা আরেকবার দেখলেই পেয়ে যাবে। এই তথ্যগুলো নিশ্চয়ই তোমাদের খাতায় লেখা আছে, কারণ আগের দিন এগুলো সবই আমি লিখেছিলাম। তো এই তথ্যগুলোর সাহায্য নিয়ে আমরা 19-এর প্রমাণগুলো কীভাবে করব সেটা এখন শিখব। দেখো 19-এর 1-এর যে প্রমাণটা রয়েছে b - a ইন্টারসেকশন a = 5, তো এটাকে আমরা কি করব না প্রথমে আমরা ধরে নেব যে x একটা পদ বিলংস টু b - a ইন্টারসেকশন a, ঠিক আছে। তাহলে কোন ফর্মুলাটা ব্যবহার করব, x যদি a ইন্টারসেকশন b হয় তাহলে x a এর মধ্যে থাকবে এবং b এর মধ্যেও থাকবে, তাই না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব x belongs to b minus a and ইন্টারসেকশন থাকলে and হবে, হ্যাঁ, and x belongs to a মানে b minus a এর মধ্যেও থাকবে এবং x এর মধ্যে মানে দুটোর মধ্যেই থাকবে, ঠিক আছে। implies that x belongs to b minus a এর মধ্যে থাকবে। দেখো এখানে a minus b এর মধ্যে যদি থাকে তাহলে a এর মধ্যে থাকবে কিন্তু b এর মধ্যে, মানে প্রথমটার মধ্যে থাকবে কিন্তু দ্বিতীয়টার মধ্যে থাকবে না। তাহলে এখানে b minus a তাহলে প্রথমটার মধ্যে থাকবে মানে x belongs to b এবং x not belongs to a এর মধ্যে থাকবে না এবং x belongs to a মানে a এর মধ্যে থাকবে। তো এই দুটো কথা দেখো, এবং মাঝখানে এবং আছে, এবং থাকা মানে দুটোই সিদ্ধ হতে হবে। তো x এর মধ্যে থাকবে না আবার a এর মধ্যে থাকবে, দুটো একসাথে সিদ্ধ হতে পারে না। তার মানে এই যে কন্ট্রাডিকশন মানে দুটো একদম বিপরীত ধর্মী চিত্র উঠে আসছে, তার মানে এখান থেকে বুঝতে হবে যে x যে পদটা আমরা ধরেছিলাম a সেটের মধ্যে আছে আবার a সেটের মধ্যে নেই, তার মানে a সেটের মধ্যে কোনো পদ মানে যেটা আমরা ধরেছিলাম সেটা কোনো পদই নয়, মানে সেটা ফাঁকা। তাহলে এখান থেকে লিখতে পারবো এই যে, তো এরা এই যে সম্ভব নয়,
অতএব এখানে বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5। ঠিক আছে, এইভাবে আমরা প্রমাণ করতে পারবো। দেখো আরো দু একটা দেখলেই জিনিসটা আর ক্লিয়ার হবে। যেমন দুয়েরটা 19-এর যে দুয়েরটা রয়েছে, দুয়েরটা দেখো তাহলে আরো পরিষ্কার হবে। দুয়েরটা বলেছে a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট সমান b মাইনাস a প্রমাণ করতে দিয়েছে, b মাইনাস a। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে x বিলংস টু a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট, এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x বিলংস টু, মাইনাস আছে, মাইনাস রয়েছে মানে এই ফর্মুলাটা x বিলংস টু, এটা ইমপ্লাইজ দ্যাট কি হবে, a এর মধ্যে আছে এবং b এর মধ্যে নেই। তাহলে a কমপ্লিমেন্টের মধ্যে আছে এবং x b কমপ্লিমেন্টের মধ্যে নেই, এটা পেলাম। ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট এইটা থেকে আবার কি পাবো, x যদি a কমপ্লিমেন্টের মধ্যে থাকে তাহলে ইমপ্লাইজ দ্যাট কি হবে না, x এর মধ্যে থাকবে না। তাহলে কমপ্লিমেন্টের মধ্যে আছে, তার মানে আমরা লিখতে পারবো x not belongs to a and x belongs to b, কমপ্লিমেন্টের মধ্যে নেই মানে b এর মধ্যে থাকবে। ঠিক আছে, এই যেটা কমপ্লিমেন্টের মধ্যে নেই মানে a এর মধ্যে আছে, তাহলে এখানে b এর মধ্যে থাকবে। তাহলে এই দুটো মিলিয়ে আমরা একটু যদি ঘুরিয়ে লিখি, তাহলে x belongs to b and x not belongs to a, তার মানে b এর মধ্যে আছে কিন্তু a এর মধ্যে নেই। এখানটা দেখো a এর মধ্যে আছে কিন্তু b এর মধ্যে নেই, তার মানে কি x a মাইনাস b, মানে প্রথম মাইনাস দ্বিতীয়। তাহলে এখানে আমাদের কি হবে, x belongs to b minus a, মানে b minus a এর মধ্যে থাকবে। এবার আমরা যদি প্রথমটা আর শেষটা একসাথে দেখি, x belongs to a complement minus b complement implies that x belongs to b minus a। এইটার সঙ্গে এইটাকে যদি আমরা দেখি তাহলে আমরা এইটাকে ম্যাচ করতে পারবো। চল x belongs to a implies that x belongs to b বলে কি হয় না, a subset of b। তাহলে x এর মধ্যে আছে implies that x এর মধ্যে আছে, তাহলে কি হবে, এইটা হবে এর সাবসেট। অতএব a complement minus b complement subset of b minus a। ঠিক আছে, 6 নম্বর থেকে আমরা এই প্রথম লাইনটা আর শেষ লাইনটা নিয়ে আমরা এই 6 নম্বর সূত্রটার সাহায্য নিয়ে এই লাইনটা পাচ্ছি। 1 নম্বর আমাদের প্রমাণ করতে বলেছে সমান, কিন্তু প্রথমেই আমরা সমান পাবো না, সাবসেট পেলাম। তার মানে 7 নম্বরের এই শর্তটা সিদ্ধ হতে হবে, a b এর সাবসেট আবার b যদি a এর সাবসেট হয় তবে এরা সমান হবে। তাহলে 7 নম্বর শর্তকে সিদ্ধ করার জন্য আরেকবার কি করব, আরেকবার আমরা ধরে নেব উল্টো দিক থেকে। ধরি y একটা পদ, যে পদটা আছে b মাইনাস a এর মধ্যে। ঠিক আছে, তাহলে একইভাবে ইমপ্লাইজ দ্যাট আমরা ভেঙে নিতে পারবো, b মাইনাস a এর মধ্যে থাকলে কি হবে, b এর মধ্যে থাকবে এবং y পদটা a এর মধ্যে থাকবে না। ঠিক আছে, আর আমাদের কোথায় যেতে হবে, কমপ্লিমেন্টে যেতে হবে। তাহলে যে পদটা b এর মধ্যে আছে, যে পদটা b এর মধ্যে আছে সেটা কমপ্লিমেন্টের মধ্যে থাকবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো y not belongs to b complement and y belongs to a complement, যেটা a এর মধ্যে নেই সেটা কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে y পদটা b কমপ্লিমেন্টের মধ্যে নেই কিন্তু a কমপ্লিমেন্ট, তাহলে একটু যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে পাবো y belongs to a complement and y not belongs to b complement। তার মানে তাহলে এইটা থেকে আমরা লিখতে পারবো y belongs to a complement minus b complement। এবার আমরা এই প্রথম লাইনটা আর এই লাইনটা y belongs to b minus a আর implies that y belongs to a complement minus b complement থেকে আর এই 6 নম্বর সূত্রটার মতো করে আমরা লিখতে পারবো a subset of b, এখানে a হচ্ছে b minus a, তাহলে b minus a subset of a complement minus b complement, এটা 2 নম্বর। এখন 1 আর 2 নম্বরকে আমরা এক জায়গা করে 1 ও 2 থেকে পাই, তাহলে 1 আর 2টা নিলে আমাদের 7 নম্বরটা হয়ে যাচ্ছে। অতএব a সমান b,
তার মানে এখানে a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট সমান হচ্ছে b মাইনাস a প্রমাণিত। তো এইভাবে 19-এর অঙ্কগুলো আমাদের এই শর্তগুলো দিয়ে প্রমাণ করতে হবে। দেখো এতগুলো নিশ্চয়ই কিছুটা পরিষ্কার হয়েছে, আর দু একটা করে দিচ্ছি তারপরে দেখো 19-এর 3 নম্বরটা। তো এখানে আছে a মাইনাস বি ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে a মাইনাস a ইন্টারসেকশন b, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা একইভাবে প্রমাণ করব। কি করব আমরা প্রথমে ধরে নেব x বিলংস টু a মাইনাস b, ঠিক আছে। তাহলে আমরা এই 3 নম্বর থেকে কি লিখতে পারবো, ইমপ্লাইজ দ্যাট x বিলংস টু a and x নট বিলংস টু b, এর মধ্যে আছে কিন্তু b এর মধ্যে নেই। তারপর দেখো আমাদের যেখানে পৌঁছাতে হবে এইটাতে পৌঁছাতে হবে, তার মানে এর জায়গাটাতে ঠিক আছে কিন্তু b এর জায়গায় আমাদের এইটা লিখতে হবে। তো সেটা আমরা পাবো কি না, x বিলংস টু a and x নট বিলংস টু b, মানে b এর মধ্যে নেই। তাহলে কোনো পদ যদি b এর মধ্যে না থাকে তাহলে ইন্টারসেকশনের মধ্যেও থাকতে পারবে না, তাই না? কারণ ইন্টারসেকশনের মধ্যে যদি থাকতে হয় তাহলে দুটোর মধ্যেই থাকতে হবে, এটা আমরা জানি যে কোনো একটা পদ যদি a এর মধ্যেও থাকে b এর মধ্যেও থাকে তবেই সে ইন্টারসেকশনের মধ্যে থাকতে পারবে। আর যেহেতু পদটা বলেছে x পদটা b এর মধ্যে নেই, তাহলে b যদি না থাকে, b এ যদি না থাকে তাহলে ইন্টারসেকশনের মধ্যে থাকার কোনো প্রশ্নই নেই, কারণ ইন্টারসেকশনে থাকতে গেলে দুটোর মধ্যেই থাকতে হবে। তাহলে b এর মধ্যে নেই, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো অতএব এটা a ইন্টারসেকশন b এর মধ্যেও থাকবে না, ঠিক আছে। তার মানে আমরা পেয়ে গেলাম x বিলংস টু a মাইনাস a ইন্টারসেকশন b। তার মানে কি হলো, প্রথম আর শেষ লাইন নিয়ে আমরা 6 নম্বর থেকে আমরা কি পাবো, a মাইনাস b সাবসেট অফ a মাইনাস a ইন্টারসেকশন b, এটা 1 নম্বর। 2 নম্বরটা আবার নিয়ে আসতে হবে। তাহলে আবার y belongs to a minus a intersection b implies that y belongs to a and y not belongs to a intersection b। একইভাবে শুধু এটা ঘুরিয়ে এদিক থেকে এদিকে তুলে দিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু y পদটা ইন্টারসেকশনের মধ্যে নেই কিন্তু a এর মধ্যে আছে, a এর মধ্যে আছে, তাহলে অবশ্যই b এর মধ্যে নেই, কারণ b এর মধ্যে থাকলে তো ইন্টারসেকশনের মধ্যে থাকতো। a এর মধ্যে আছে কিন্তু আবার ইন্টারসেকশনের মধ্যে নেই, তার মানে বুঝে ফেলতে হচ্ছে যে b এর মধ্যে নেই। এইভাবে লিখলেই হবে। তার মানে y belongs to a minus b। তাহলে এখন আমরা এই লাইন আর এই লাইন থেকে লিখতে পারবো যে a minus a intersection b subset of a minus b, এটা 2 নম্বর। তাহলে এখন 1 আর 2 থেকে আমরা লিখতে পারবো যে a minus b সমান a minus a intersection b, ঠিক আছে, লিখে নিতে পারবে। নিশ্চয়ই এত করে তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে, তাহলে তোমরা এখন করতে পারবে। দেখবে মাঝেরগুলো করে কোনো অসুবিধা হলে জানাবে। 8এরটা দেখো a মাইনাস b ইউনিয়ন a ইন্টারসেকশন b সমান a প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমি আরও একটা করে দিচ্ছি, তোমরা একইভাবে তোমরা বলো এখন কি করবে, এটা এই একই করব, x বিলংস টু a মাইনাস b ইউনিয়ন a ইন্টারসেকশন b ধরে নিলাম, ঠিক আছে। তো মাঝখানটা আমরা প্রথমে দেখব ইউনিয়ন আছে, তার মানে এখানে 1 নম্বর যে শর্তটা রয়েছে এই শর্তটা আমরা ব্যবহার করব। 1 নম্বর শর্তকে ব্যবহার করলে কি পাবো, যে x বিলংস টু a মাইনাস b ইউনিয়ন থাকলে কি হয়, অর হচ্ছে x বিলংস টু a ইন্টারসেকশন b, a মাইনাস b এর মধ্যে আছে অথবা a ইন্টারসেকশন b এর মধ্যে আছে। x belongs to a minus b এর মধ্যে থাকা মানে আমরা জানি হয় a এর মধ্যে আছে এবং x not belongs to b, a এর মধ্যে আছে এবং b এর মধ্যে নেই, অথবা কি না x a এর মধ্যে আছে and x b এর মধ্যেও আছে, x a এর মধ্যে আছে
ইন্টারসেকশন মানে এ এর মধ্যে আছে এবং বি এর মধ্যে নেই, কিন্তু এখানে বলছে এ এর মধ্যে আছে, এ এর মধ্যে আছে এবং বি এর মধ্যে নেই। তাহলে এই দুটোকে যদি আমরা হয় এইটা সত্য হবে না এইটা সত্য হবে, তো এই দুটোর মধ্যে কমন কোনটা রয়েছে, নিশ্চয়ই সেটা সত্য হওয়ার কথা। তাহলে এই দুটোর মধ্যে কমন পাচ্ছি আমরা x বিলংস টু a, এখানেও বলেছে x বিলংস টু a, তাহলে এই কোশ্চেনটাই আমরা নিয়ে নেব, অর্থাৎ x বিলংস টু a। তাহলে এই লাইনটা থেকে আমরা লিখতে পারবো a মাইনাস বি ইউনিয়ন a ইন্টারসেকশন b সাবসেট অফ e। এবার এর উল্টোটা আমাদের করতে হবে, তো এর উল্টোটা কিছু না, প্রথমে এই লাইন হবে, তারপরে এই লাইনটা হবে, তারপরে এই লাইনটা হবে, তারপরে এই লাইনটা হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে a সাবসেট অফ এটা, তারপরে a সমান এটা। তাহলে এটা শেষ করে নিতে পারবে নিজে। বলছি এইগুলো পরে যখন আমরা ভেন চিত্রের সাহায্যে করব, তখন ভেন চিত্রের সাহায্যে এগুলো প্রমাণ করা যায়। পরীক্ষার সময় যদি কিছু লিখে না দেয়, এটা বীজগাণিতিক পদ্ধতি, আর একটা হচ্ছে ভেন চিত্রের সাহায্যে। তো ভেন চিত্র থেকে কিন্তু আমরা খুব সহজে পেতে পারি। যেমন এইটারই যদি আমরা ভেন চিত্র থেকে করি, তাহলে কি লিখবো, a মাইনাস বি কোন জায়গাটা হয়, এইগুলো আমি আগে ভেন চিত্রতে তো আমরা প্রাথমিক জিনিসগুলো দেখেছো, a সেট, এটা b সেট, তাহলে a মাইনাস বি কোন জায়গাটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় a মাইনাস বি এর জায়গা, শুধু এই জায়গাটা a মাইনাস বি। তাহলে এটা a মাইনাস বি, আর একটা হচ্ছে b a ইন্টারসেকশন b, তো a ইন্টারসেকশন b কোন জায়গাটা, এই জায়গাটা হচ্ছে a ইন্টারসেকশন b। তো এইভাবে দাগ দিতে হয়, এটা যেদিকে দাগ দেওয়া হলো এটা তার উল্টো কোনো চিহ্ন ব্যবহার করতে হয় যাতে, বা কালার ব্যবহার করতে হয় যাতে করে দুটো মিশে না যায়। এইবার দেখতে হবে এদের মধ্যে কী চিহ্ন আছে, ইউনিয়ন আছে। আমি প্রমাণটা কিন্তু ছেড়ে দিয়েছি, তোমরা নিজেটা করবে, আমি অন্যরকম ভেন চিত্রের সাহায্যে একবার বলতে চাইছি, পরে আমরা ভেন চিত্র শিখবো। এদের মাঝে কি আছে, ইউনিয়ন আছে। ইউনিয়ন থাকার মানে আমরা জানি যে ইউনিয়ন থাকার মানে হচ্ছে যে দাগগুলো পড়েছি সমস্ত অঞ্চলটা জুড়ে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন। তাহলে এখান থেকে আমরা যে জায়গাটা পেয়েছি পুরো দাগটা, মানে দাগযুক্ত জায়গাটা হচ্ছে ইউনিয়নের জায়গা। তাহলে ইউনিয়নের দাগযুক্ত জায়গাটাকে যদি আমরা আর একবার লিখে দিই তাহলে পাচ্ছি এটা। তাহলে এটা কোন সেটটা পাচ্ছি, শুধুমাত্র পুরো এ সেটের মধ্যে দাগ পড়ে গেল, তার মানে এই দুটোর ইউনিয়ন করলে শুধু এ সেটটাই পাওয়া যাচ্ছে। এইভাবেও আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে।